আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইসরায়েলি বাধা ও ধরপাকড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। উপত্যকাটি থেকে মাত্র 85 কিলোমিটারের মধ্যে রয়েছে সেগুলো। এর আগে বুধবার রাতে নৌবহর থেকে ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গ সহ 37 দেশে 2 শতাধিক অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। বিরূপ আবহাওয়া কিংবা ইসরায়েলি ধরপাকড় কোনোটি আটকে রাখতে পারেনি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। অবশেষে গাজার 50 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছে। গাজা থেকে প্রায় 129 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অর্ধশতাধিক নৌযানের মধ্যে থামিয়ে দেওয়া হয় অন্তত 13টি। এ সময় ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গ সহ 37 দেশের আরও 2 শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় দেশটি। Baby formula for the people that you've been starving to death. এর আগে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় নৌবহরে অংশ নেয়া বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল ইসলাম জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোটিলার প্রথম নৌযান আলমায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এদিকে ফ্লোটিলায় আটক ও ধরপাকড়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব। কড়া নিন্দা জানিয়েছে তুরস্ক ও মালয়েশিয়া সহ অনেক দেশ। এছাড়া ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে আর্জেন্টিনা, ইতালি, জার্মানি ও স্পেনে। আটককৃতদের দ্রুত ছেড়ে দিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি তাদের। বিনিয়ামিন, আরটিভি। ফিরছি দেশের খবরে। 7 বছর পর ইরাকের শ্রমবাজার প্রথম ধাপে 180 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। ধাপে ধাপে দেশটিতে মোট 3500 কর্মী যাবার কথা রয়েছে। ভোর 5:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে 30 জন কর্মী ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 150 কর্মী ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তাদের বিদায় জানাতে দেখা গেছে প্রাইভেট রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় 7 বছর পর ইরাকের শ্রমবাজারে লোক পাঠাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশি শ্রমিকরা বাগদাদ সহ বিভিন্ন প্রদেশে কাজ করবেন। তুলনামূলক কম খরচে ইরাক যেতে পেরে খুশি কর্মীরাও। দীর্ঘ 7টা বছরের উপরে লাগিয়েছে আমাদের এই বাজারটা ওপেন করতে। সেটা ওপেনের জন্য আমাদের বাংলাদেশের বর্তমানের রাষ্ট্র পরিচালক যিনি আছে তার সহযোগিতায় ইরাকের বাজারটা আনুষ্ঠানিকভাবে উপস্থিত করতে পারছি আমরা। আমাদের আজকের ফ্লাইটে চিটাগাং থেকে 150 জন, ঢাকা থেকে 30 জন, টোটাল 180 জন আজকের ফ্লাইটে যাবে। 2.5 লক্ষ টাকা নিচে 40,000 টাকা বেতন। আমার অনেক ভালো কোম্পানি, অনেক সুযোগ সুবিধা আছে। তো এই সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেমন প্রবাসে সুখ শান্তি থাকতে পারি। দুবেলা দুমুঠো খাবারের জন্য প্রতিনিয়ত লড়তে হয় পথ শিশুদের। নেই মাথা গোজার ঠাঁই। সামাজিক নিরাপত্তার বেষ্টনীর বাইরে থাকা এসব শিশু পাচ্ছে না সরকারি সহায়তাও। বিশেষজ্ঞরা বলছেন, সকল শিশুর অধিকার নিশ্চিতে দায়িত্ব নিতে হবে সরকারকে। বিশ্ব পথ শিশু দিবস নিয়ে নাজমুল হুদার বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন হোসেন। হেসে খেলে বেড়ানোর দুরন্তপনা শৈশবে ওদের করতে হয় বাঁচার সংগ্রাম। সকাল হলেই কুটি কুটি পায়ে রেললাইন ধরে হেঁটে বেড়ায় পথশিশুরা। কুড়িয়ে পাওয়া বোতল দুমুঠো অন্ন জোগায় তাদের। 2000 বা 1000 এরকম বোতল বেচতে পারি সপ্তাহে। এটি দিয়ে খাই, কাপড় চোপড় কিনি। বোতল ঢুকায় আর পশ্চিমের
কাজ করি আর বোঝা টানি। শিক্ষার অধিকার থাকলেও বঞ্চিত তারা, মুখ মলিন সুরক্ষার প্রশ্নেও। টাকা পয়সা রাখলে একটু ভর্তি থাকতাম, পড়তাম। বর্তমানে ঘুমাইতেছি, পথ শিশুদের 94% এখনও দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে বলে কারিতাসের এক গবেষণায় উঠে এসেছে। এছাড়া 51% কোনো স্কুল বা মাদ্রাসায় পড়ছে না। শুধু পথশিশু নয়, সহিংসতার শিকার হচ্ছে অন্য শিশুরাও। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিশুদের সঙ্গে 725টি সহিংসতার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, প্রতি মাসে গড়ে 37 জনের বেশি শিশু হত্যার শিকার হচ্ছে, যা ঘটছে ধর্ষণ ও নির্যাতনের পর হত্যাসহ আত্মহত্যার মতো নানা স্পর্শকাতর কারণে। এতে প্রশ্ন থেকে যায়, যেখানে শিশুদের বেঁচে থাকাই অনিশ্চিত, সেখানে বাকি অধিকারগুলো কতটুকু সুনিশ্চিত? জাতিসংঘ শিশু অধিকারে বলা হয়েছে বৈষম্যহীনভাবে সবাই সমান সুযোগ পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অধিকারগুলো সবার জন্য সমান নয়। শিশুদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গির জায়গা, সেই জায়গায় শিশুদের প্রতি আমরা দায়িত্ব আসলে কতটুকু পালন করছি, সেখানে বড় রকমের একটা প্রশ্নবোধক তুলেই দেয়। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও দেশে পথশিশুর সংখ্যা 40 লাখের কাছাকাছি বলছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। ওদের বেশিরভাগেরই দিন কাটে রাস্তা, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে। সরকারি ও রাজনৈতিক সদিচ্ছাই কেবল পথশিশু সহ সকল শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলতি বছরের আগস্ট পর্যন্ত 65টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 98 জন আর আহত হয়েছেন 256 জন। এর জন্য সংকীর্ণ সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকের পাশাপাশি চালকদের অনিয়ন্ত্রিত গতিকেও দায়ী করছেন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে। আঁকাবাঁকা সড়ক, নিয়ন্ত্রণহীন গতির প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা তৎপরতার অভাবে মহাসড়কটি যাত্রী ও পথচারীদের জন্য হয়ে উঠেছে মরণফাঁদ। ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম যেতে লাগে 6 থেকে 6.5 ঘন্টা। প্রায় একই সময় লাগে চট্টগ্রাম থেকে কক্সবাজার 148 কিলোমিটারের এই সড়কেও। সরু সড়ক আর ঘন ঘন বাঁকের কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা, হচ্ছে প্রাণহানি। সপ্তাহে কয়েকটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের রাস্তায় লেগেই থাকে। এটা ডিস্ট্রিক্ট গাড়ি বলেন বা এখানকার লোকাল গাড়ি যেটা বলেন। আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তাটা অবশ্যই একটা গতিটা, স্পিডটা বজায় রেখে গাড়িটা চালানো উচিত। যেহেতু রোডটাতে লেন কম এবং রোডটা চিকন, সেই অনুযায়ী রোডটাতে আমাদেরও কিছু তৎপরতা থাকা উচিত, প্রশাসনেরও থাকা উচিত। এই সরু রাস্তায়ও অনিয়ন্ত্রিত গতিতে চলতে দেখা যায় বিভিন্ন যানবাহন। এখানে অনেক বেশি গাড়ি যাতায়াত করে, কিন্তু সে তুলনায় রাস্তার প্রশস্ততা কম। দ্রুত গতিতে যানবাহন যে চালানো হয়, এটা একটা কারণ। যান্ত্রিক ত্রুটি থাকে, ফিটনেসবিহীন গাড়ি চালানো, এই জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে সড়কে দুর্ঘটনা রোধে সচেতনতার উপর জোর দিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান। পথচারীদের কারণ থাকে, রাস্তার কন্ডিশন থাকে, বিভিন্ন 8-10টা ফ্যাক্টর এর মধ্যে কাজ করে। রুট সেফটি নলেজটা যদি আমাদের থাকে এবং সেটা যদি আমরা সবাই মেনে চলি, তাহলে আমি মনে করি এটা হয়তো জিরো হবে না, বাট কমিয়ে আনা সম্ভব আর কি। তবে শুধু যানবাহনের বিরুদ্ধে অভিযান নয়, সড়ক প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী উৎসব। সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এদিন সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দুর্গার সিঁথিতে দেয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দেবীকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। দশমীর আনন্দ বিষাদের আরো খবর জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দশমীর আচার আনুষ্ঠানিকতা আজ কি কি আছে, এছাড়া দেবী বিসর্জনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন।
সিনথিয়া, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আজ সকাল থেকেই কিন্তু ভক্ত পুণ্যার্থীদের পদচারণায় একেবারে প্রাণ ফিরে পেয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ, এবং সবাই কিন্তু সুন্দর করে সেজে লাল সাদা শাড়ি পরে পাঞ্জাবিতে সেজে এসেছেন সব ভক্তরা এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আনন্দের মাঝে কিন্তু বিষাদের সুরও বেজে উঠেছে, কারণ আপনি জানেন বিজয়া দশমীতেই আসলে দেবী দুর্গা মর্তালোক থেকে আসলে কৈলাসে ফিরে যাবেন। সেই কারণে কিন্তু এই 5 দিনের যে আনুষ্ঠানিকতা ছিল সবকিছুর অবসান ঘটিয়ে আসলে দেবী দুর্গা ফিরে যাচ্ছেন আজ কৈলাসে। সেই কারণে কিন্তু ভক্তদের মাঝে কিছুটা মন খারাপ আসলে আমরা লক্ষ্য করেছি, তাদের আনন্দের মাঝেও আসলে বিষাদ। তো সেই জায়গা থেকে আজকে যেই সব আনুষ্ঠানিকতা সেটি মূলত দশমীর বিহিত পূজা, সেই বিহিত পূজার আনুষ্ঠানিকতা কিন্তু খানিকক্ষণ আগে শেষ হয়েছে। এখন আপনি দেখছেন যে ভক্তরা অঞ্জলি দিবেন দেবীর চরণে, সেই কারণে কিন্তু মন্ত্র পাঠ করা হচ্ছে। এই অঞ্জলি প্রদানের পরে আসলে প্রসাদ দেয়া হবে, এবং এরপরে যেটি আনুষ্ঠানিকতা রয়েছে দর্পণ বিসর্জন। মূলত দর্পণ বিসর্জন বলতে বোঝানো হচ্ছে দেবীর যে প্রতিবিম্ব আছে সেটিকে একটি আয়নায় ফেলে প্রতীকীভাবে বিসর্জন দেয়া হবে দেবী দুর্গাকে। ঢাকেশ্বরী মন্দিরের এরকমই আসলে রীতি। সেই আনুষ্ঠানিকতা কিন্তু খানিকক্ষণ পরে শুরু হবে। আর দশমীর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সিঁদুর খেলা। যারা বিবাহিত হিন্দু সম্প্রদায়ের যারা বিবাহিত নারী আছেন তারা দেবীর চরণে দেয়া যে সিঁদুর, সেই সিঁদুর নিজের মাথায় দিয়ে আসলে তারা স্বামীর মঙ্গল কামনা করেন, এবং তারা বিশ্বাস করেন যে এই সিঁদুরের মাধ্যমে, এই সিঁদুর কপালে পড়লে আসলে স্বামী দীর্ঘজীবী হবে এবং তাদের মঙ্গল হবে। তো এই বিশ্বাস থেকে আসলে দেবীর চরণে দেয়া সিঁদুর তারা নিজের মাথায় তুলে নেন এবং সিঁদুর খেলায় আসলে মেতে উঠবেন খানিকক্ষণ পরেই নারীরা। সেটির অপেক্ষায় আসলে সবাই করছেন, এবং ভক্তরা জানাচ্ছেন যে এই কয়েকদিন দেবীর যে আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে এবং আসছে বছর আবারও তিনি ফিরে আসবেন, সেই প্রত্যাশায় তারা জানাচ্ছেন। এবং যত অনাচার অবিচার আছে সব কিছুর অবসান ঘটিয়েই আসলে দেবী এবার ফিরে যাচ্ছে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু দেবী এসেছিলেন গজে করে এবং ফিরে যাচ্ছেন দোলাই করে। তো ভক্তদের বিশ্বাস সব কিছুর শুভ হবে, সব কিছুর মঙ্গল হবে, সেই কামনায় আসলে জানাচ্ছেন। তো ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। সারা দেশে মহা ধুমধামে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অঞ্জলি আরতি পূজা অর্চনার মধ্য দিয়ে সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে। দিনাজপুরের হিলি ও জামালপুর সহ বিভিন্ন জেলার পূজা মণ্ডপগুলোতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয়া দশমী। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলার আয়োজন থাকবে পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু, জামালপুরের মণ্ডপগুলোর ভক্তদের সমাগম কেমন দেখছেন? দিনের পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে জানাবেন। সিনথিয়া, আপনাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু জামালপুরের মণ্ডপগুলোতে, পূজা মণ্ডপগুলোতে কিন্তু ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু তাদের মাঝে কিন্তু বিষাদের সুর, ভক্তদের মাঝে বিষাদের সুর বেজে উঠেছে। আর কিছুক্ষণ দেবী দুর্গা এই মর্তলোকে থাকবে, তারপরে বিজয়া দশমীর পর স্বামীর বাড়ি কৈলাসে যাত্রা করবে। এই কারণে ভক্তদের মাঝে একটি বিষাদের সুর বিরাজ করছে। প্রকৃতিও যেন বিষাদের সুরে রেগে উঠেছে বৃষ্টির মাধ্যমে। বিজয়া দশমীতে জামালপুরের প্রত্যেকটি পূজা মণ্ডপে দশমী বিহিত পূজা এবং একই সাথে দর্পণ বিসর্জন হবে, এবং একই সাথে এখানে ভক্তরা অঞ্জলি দিচ্ছে, আমরা পিছনে দেখতে পাচ্ছি। বিকাল 4টার পরে জামালপুরের যে পূজা মণ্ডপগুলোর যে দেবী দুর্গার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো জামালপুর ঘাটে, নদীর ঘাটে, ব্রহ্মপুত্র নদে বিসর্জন হবে। জামালপুরে মোট 207টি দুর্গাপূজা হয়েছিল এবং খুবই ধুমধাম করে পূজা হয়েছিল, এবং ভক্তদের মাঝে তারা একটাই প্রত্যাশা করেছিল দেবী দুর্গার কাছে যে
পৃথিবীতে যত আসরিক শক্তি রয়েছে এবং যত খারাপ প্রভাব রয়েছে সেগুলো কেটে যাক এবং এই পৃথিবীটি হয়ে উঠুক সুখে সমৃদ্ধি ভরপুর এবং সুজলা সুফলা শস্য শ্যামলা। দেবী এবার গজে করে এই পৃথিবীতে মর্তলোকে এসেছিল, এবার যাবে দোলায় চড়ে। এই ছিল আমার কাছে জামালপুরের বিজয়া দশমীর সর্বশেষ সংবাদ। সিনথিয়া। ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগদান শেষে 10 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ঢাকা সহ দেশের 8টি নদী বন্দরের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদাসীনতায় 2 বছরের বেশি সময় পার হলেও শেষ হয়নি কুমিল্লার মুরাদনগরের রায়তলা থেকে দারোরা পর্যন্ত সড়ক সংস্কারের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও কার্পেটিং সহ বিভিন্ন কাজ বাকি রয়েছে। এতে যাতায়াতে তীব্র ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছে এলজিইডি। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2023 সালে কুমিল্লার মুরাদনগরের রায়তলা থেকে দারোরা বাজার পর্যন্ত আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কাজ পায় নাইম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের ফেব্রুয়ারিতে কাজ সম্পূর্ণ হবার কথা থাকলেও তা আর হয়নি। রাস্তায় খোয়া ফেলা হলেও কার্পেটিং, সৌন্দর্য বর্ধন সহ নানা কাজ বাকি রয়েছে। স্থানীয়রা জানান সড়কটিতে বর্ষায় জমে থাকা পানি আর শুষ্ক মৌসুমে ধুলোয় নাজেহাল হতে হয় তাদের। রাস্তার যে সমস্যা, এই সমস্যার কারণে আমরা মনে করেন যে প্রতিনিয়ত আমরা এই রাস্তায় যে জায়গায় 5-7 মিনিট সময় লাগতো ওই জায়গায় আমাদের এখন 1 ঘন্টা আধা ঘন্টা উপর লাগে। আমাদের কোনো সমস্যা, রোগীদের যে সমস্যা হয় ওদেরকে নিয়ে আমরা মেডিকেল যেতে অনেক রাস্তা মারা যায়। উপজেলার যে ইঞ্জিনিয়ার, আমরা তাদের কাছে সমস্যার সমাধান করার জন্য তাদের কাছে বিশেষ অনুরোধ করছি। সড়কটির সংস্কার কাজ শুরুর পর কয়েক দফায় বন্ধ করা হয় কাজ। নির্ধারিত মেয়াদের মধ্যে কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। আমার নোটিশের পরিপ্রেক্ষিতে ঠিকাদার এক সময় কাজ শুরু করেছে, আবার কিছুদিন বন্ধ রেখেছে, আবার পরবর্তীতে শুরু করেছে। তো যখন একটা ঠিকাদারের উপর কাজের ইরেগুলারিটি আছে এবং দেখা যাচ্ছে যে এটার জন্য জনদুর্ভোগ বাড়তেছে, তো আমি আলটিমেটলি ঠিকাদারের সাথে আলোচনা সাপেক্ষে আমি কাজটি বাতিলের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে সুপারিশ করে দিয়েছি এবং আমার জানা মতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজটা বাতিলের জন্য যথাযথ পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে বাকি কাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। বরিশালের সরকারি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট থাকলেও কেনা হচ্ছে বাহির থেকে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজশে পতিত আওয়ামী লীগ নেতারা প্ল্যান্টে স্থাপনের পর থেকে নিজেদের লাভের জন্য বেসরকারিভাবে অক্সিজেন কেনার নিয়ম চালু করেন। এতে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে। এদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। সারা দেশে 29টি অক্সিজেন প্লান্টের মধ্যে বরিশাল সদর হাসপাতালে একটি প্লান্ট স্থাপন করা হয়। টার্কি প্রযুক্তির এই প্লান্ট 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম, যা গোটা বরিশালের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মিটিয়েও বাইরে বিক্রি করা সম্ভব। হসপিটালে আমরা প্রতিদিন প্রায় আমাদের 160
140 এরকম মিনিট পার লিটার যায়। এখন মূলত আমাদের কার্যক্রম হসপিটালের মধ্যেই সীমাবদ্ধ আছে। তারপরও সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে স্পেকটা কোম্পানির সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। সেই হিসেবে সদর হাসপাতালেই বছরে 10 লাখ টাকার অক্সিজেন কিনতে হচ্ছে। এছাড়া শেরেবাংলা মেডিকেল সহ আরও প্রায় 42টি স্বাস্থ্য কমপ্লেক্সের খরচ তো রয়েছে। আমাদের এটা পার হসপিটালে রাজস্ব বাঁচতেছে 2 থেকে 2.5 কোটি টাকা। প্রাইভেট ফার্ম থেকে না কিনে যদি আমরা এটা দিয়ে সাপ্লাই দিই তাহলে সরকারের পর্যাপ্ত পরিমাণ রাজস্ব আমরা সেভ করতে পারবো। প্ল্যান্টটি থেকে পুরো বিভাগের সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের পরও প্রায় 2.5 কোটি টাকার অক্সিজেন বাইরে বিক্রি করা সম্ভব। বরিশালের যে প্রাইভেট সেক্টরে যে অক্সিজেন প্রয়োজন হয় প্রাইভেট হাসপাতালগুলোতে তার পরিমাণ আসলে কম না। প্রাইভেট সেক্টরে এই স্বল্প মূল্যে এই অক্সিজেন সরবরাহ করা হয় তাহলে সরকারের কিন্তু এখান থেকে রেভিনিউ আয় করা সম্ভব। অক্সিজেন বাবদ বাড়তি খরচের দায় স্বীকার করে দ্রুতই সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। আমার এখানে যে পিএসএ যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে এটা প্রায় আমাদের যে চাহিদা আছে চাহিদা মেটাও এরা আরও বেশি উৎপন্ন করতে পারবে। সঠিক তদারকির মাধ্যমে এই উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সরকারের কোটি টাকা রাজস্ব আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তারেক রহমানের এমন বক্তব্য দেশের মানুষ ধারণ করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে বলে মনে করেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম। বলেন, বিএনপির আমলে কোনো হিন্দু পরিবারের পূজা করতে অসুবিধা হয়নি। বিএনপির সকল ধর্মের মানুষকে সমানভাবে দেখে বলেও মনে করেন তিনি। সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগে সিনিয়র সাংবাদিক ও আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দরজার তালা ভেঙে নগদ 9 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে যান রামকৃষ্ণ চক্রবর্তী। রাত 12:30টার দিকে বাড়ি ফিরে দেখতে পান দোতলার রুমের তালা ভেঙে আলমারি থেকে সদ্য ট্রাক বিক্রি করা নগদ 9 লাখ টাকা এবং প্রায় 40 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইথিওপিয়ায় চার্চ ভেঙে পড়ে অন্তত 36 জন নিহত হয়েছেন। বুধবার সকালে দেশটির রাজধানী আদিস আবাবা থেকে 70 কিলোমিটার দূরে আমহারা অঞ্চলের আরের্তি শহরে এ দুর্ঘটনা ঘটে। মেনজার সেনকোরা আরের্তি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসব উপলক্ষে তীর্থযাত্রীদের একটি দল সেখানে গিয়েছিলেন। এমন অবস্থায় কাঠামোটিতে ধসে পড়ে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অনেকে। স্থানীয় প্রশাসন বলছে দুর্ঘটনায় আহতের সংখ্যা 200 ছাড়াতে পারে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়াতে দুর্বল অবকাঠামোর কারণে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ পাকিস্তানের লড়াইয়ে জয় পরাজয়ের হিসেব নিকেশ সমানে সমান। এ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মোট 16 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সমান 8টি করে জয় পেয়েছে উভয় দল। সর্বশেষ হেড টু হেডের 5 দেখায় 3টিতে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র ওয়ার্ম আপেও ফলাফল ছিল টিম টাইগ্রেসদের পক্ষে। ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এবার আফগান অ্যাসাইনমেন্ট। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে আজ রাত 9টায় মাঠে গড়াবে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক। লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপের শেষ 2 ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া জাকের আলী অনেকের কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্ব। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এশিয়া কাপের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান অধিনায়ক। তাদের উদ্দেশ্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু বলার নাই, কারণ আমরা অনেক
আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি। তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব আর টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।